আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের নানা ঘটনা দুর্ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন দ্য ওয়ার্ল্ড দিস উইকের সাথে আছে সৌমিত্র শুভ্র। বরাবরের মতোই দেশের বাইরে সপ্তাহের গুরুত্বপূর্ণ নানা ইস্যু আর ভিন্নধর্মী খবর নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। দর্শক, ব্রেক্সিট নিয়ে চলমান নাটকীয়তা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন। জনাব এম তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড দিস উইকে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা থাকার পর ব্রেক্সিট বিল নিয়ে ভোটে এত বড় বিপর্যয় কেন হলো থেরেসা মের? এমনকি তার নিজের দলেরই এক তৃতীয়াংশের বেশি সদস্য ভোট দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে। এর কারণ কি? এটা দুটো দিক আমরা দেখতে পাই। এক তো হচ্ছে যে ব্রিটেনের সংবিধান আর আমাদের সংবিধান কিন্তু একরকম নয়। আমাদের এখানে আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না যে দলের বিরুদ্ধে কেউ ভোট দেবে, কারণ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। ব্রিটেনে সেরকম কিছু নেই। কাজে তারা সত্যিকার অর্থেই যেই সদস্যরা সেখানে যান তারা তাদের নিজস্ব বিচার বুদ্ধি এবং নিজস্ব বিবেচনার উপরই তারা ভোট দিতে পারেন। সেক্ষেত্রে তারা এটা দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা কিন্তু ব্রেক্সিটের বিরুদ্ধে কিন্তু তারা ভোট দেননি। তারা ব্রেক্সিট যে 29শে মার্চ হবে বা হওয়ার কথা, সেটার যে শর্তাবলী হবে সেটা তাদের মনোভূত হয়নি। এই শর্তগুলি তো থেরেসা মে সই করে এসেছেন ব্রাসেলস থেকে, কিন্তু তার দলের সদস্যদের, লেবার পার্টি তো নয়ই, তার দলের সদস্যদের অনেকেরই এই শর্তগুলি মনোভূত হয়নি। কাজে তারা এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং এটা ব্রিটেনের যে ট্র্যাডিশন, তাতে করে কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা ভোট দিতে পারে না। আগেও এরকম ঘটনা ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এত বড় মাত্রায় তো এত বড় বিষয়টাও খুব বড়, সেটাও মনে রাখতে হবে। আপনি যদি যে সদস্যরা এর বিরুদ্ধে ভোট দিয়েছেন, তার মানে তারা আসলে কোনো অবস্থাতেই চান না যে এই শর্তে ব্রেক্সিট চুক্তিটা কার্যকর হোক। কাজেই তারা এখানে ভোট দিয়েছেন বিরুদ্ধে। এই শর্তগুলো তাদেরকে কোন ধরনের ভোগান্তির মধ্যে ফেলবে? যেটি আমরা দেখছিলাম গণমাধ্যমে বলা হচ্ছে যে আসলে সেই ইইউকে কিছু চাঁদা তাদের দিতেই হবে এবং তাদের সীমানা নির্ধারণের ক্ষেত্রে আগের মতো যেটি বলা হচ্ছে যে উত্তর আয়ারল্যান্ডের সীমানা, সেই জায়গায় বেশ কিছু জটিলতা। সেখানে আসলে যুক্তরাজ্যের ক্ষতির অংশটা কম। আসলে উত্তর আয়ারল্যান্ড ইস্যুটাই কিন্তু সবচেয়ে শক্ত হয়ে এসেছে এখানে। আচ্ছা, আমরা দেখেছি যে সবচেয়ে বেশি আপত্তি ওই ব্যাপারটাতেই। আর দ্বিতীয় হলো যে ক্ষতিপূরণের অঙ্কটাও বেশ বড়, সেটা নিয়েও তাদের বেশ আপত্তি আছে। তবে ইউরোপ কিন্তু তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কাজটা করেনি। ইউরোপেরও ক্ষতি হবে। একটা অ্যারেঞ্জমেন্টে ছিল এতদিন, সেই অ্যারেঞ্জমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে একটা দেশ, তাদের ক্ষতি হবে। সেই ক্ষতিও কিন্তু পুরোটা যে পূরণ হবে এই অর্থে তা না, কিন্তু তারা এক ধরনের ভাগাভাগির মাধ্যমে এটুকু ক্ষতি। থেরেসা মে যখন সেটা স্বীকার করেছেন, নিশ্চয়ই তিনিও বিশ্বাস করেন যে এটা তার প্রতি খুব অন্যায় করা হয়নি ব্রিটেনের প্রতি। কিন্তু সবকিছুর পরেও রাজনীতিতে তো আসলে সবাই সবসময় শুধু ভেতরের ইন্ট্রিনসিক যেটা ন্যায় বা অন্যায় সেটাতেই যায় না। বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা মানুষের কাছে সেলেবল হবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ এমপিদের জন্য। কাজেই তারা তাদের মতামত দিয়েছেন যে তারা এটা পছন্দ করছেন না। তাহলে বিকল্প কী হবে? অর্থাৎ সীমানা নির্ধারণের জায়গাগুলো বা ধরুন এই যে যুক্তরাজ্যের সঙ্গে ইইউর চুক্তির জায়গাগুলো, তাহলে কি হবে? বিকল্প কি দেখেন আপনি সামনে? মানে ইইউর সঙ্গে চুক্তির ক্ষেত্রে বিকল্প একটু কঠিন হয়ে গেছে এই কারণে যে কি হতে পারে, ধরুন যে এই আগামী 2 মাসের মধ্যে নতুন করে সবকিছু করা যাবে, এটা তো অসম্ভব। কাজে যদি ব্রিটেন যদি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা চুক্তিতে আসতে পারে যে এটা পেছানো হোক তারিখটা, এটা অলরেডি তো আপনি জানেন যে এটা টেবিলে আছে, আলোচনায় আছে এই জিনিসটা, যে এটা তারিখ পেছানো হোক। কিন্তু প্রসঙ্গ উঠছে যে তারিখটা পেছানো হবে যে কি লক্ষ্য নিয়ে, এই প্রসঙ্গ অলরেডি উঠে গেছে। যে আমরা কোনো কিছু মানছি না, তার মানে কি আমরা ছাড় দেওয়ার জন্য পিছাচ্ছি, নাকি যে এটাকেই মানিয়ে নেওয়ার জন্য পিছাচ্ছি, ইত্যাদি প্রসঙ্গ আসছে। পরিস্থিতিটা কিন্তু খুবই ঘোলাটে এখনো। আসলে যে কি হবে এই মুহূর্তে আমার মনে হয় কারো পক্ষে ইইউর ভূমিকাটাও একটা বেশ গুরুত্বপূর্ণ, বা তারা কতখানি ছাড় দেয় সেটিও দেখতে হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই অংশটুকু নিয়ে আমরা অর্থাৎ ইইউর ভূমিকা নিয়ে আমরা পরের অংশে আলোচনা করতে চাই। এই অংশে আমরা আরেকটু থেরেসা মের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই। আসলে দেখুন, 24 ঘন্টার মধ্যে মের দলের জনপ্রতিনিধিদের তরফে 2 ধরনের আচরণ দেখা গেছে। বিল নিয়ে বিপক্ষে গেছেন, কিন্তু তারা যখন আস্থা ভোটের প্রশ্ন এলো তখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন নিজের দলের ক্ষমতা নিশ্চিত করার জন্য। হয়তো এটা তো একটা জিনিস বটেই। আসলে তারা যখন ব্রেক্সিট প্ল্যানের বিরুদ্ধে ভোট দিচ্ছিলেন, তারা কিন্তু আসলে থেরেসা মের বিরুদ্ধে যে ভোট দিচ্ছিলেন তা না, তারা একটা অ্যারেঞ্জমেন্ট যেটা এগ্রিড সেটা তারা চান না, কাজে সেটার বিরুদ্ধে ভোট দিয়েছে। থেরেসা মেকে তারা এই মুহূর্তে চান না তেমন কোনো প্রমাণিত যে তারা এই মুহূর্তে তাকেই চান। তো কি একই রকম থাকবে, খানিকটা কমবে নাকি? চ্যালেঞ্জ তো হলো তার কর্তৃত্ব, চ্যালেঞ্জ তো হলোই, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আবার ফিরে আসে আমাদের তুলনার মধ্যে, যে
আমাদের প্রধানমন্ত্রী যেরকম বিপুল ক্ষমতা দেওয়া আছে আমাদের কনস্টিটিউশনে, ব্রিটিশ কনস্টিটিউশন অথবা ট্র্যাডিশন, তারা কিন্তু যে পরম্পরাকেও প্রচুর শ্রদ্ধা করে চলে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু তার থেকে অনেক কম। তার অনেকখানি নির্ভর করতে হয় তাদের কলিগদের উপরে। ফার্স্ট অ্যামং ইকুয়ালস, যেটা আমাদের এখানে কিন্তু না। সে কিন্তু ফার্স্ট অ্যামং ইকুয়ালস, ওই যে মন্ত্রিসভার সদস্যরা সবাই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং সেখানে যেটা তারা এই মুহূর্তে কোনো অবস্থাতেই চায় না যে আরেকটা নির্বাচন 2 বছরের মধ্যে ফেস করতে। কারণ এই মুহূর্তের নির্বাচনে তারা যদি তার বিরুদ্ধে অনাস্থাতে তার বিরুদ্ধে ভোট দেয়, তার মানে তো সংসদ ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন আবার একটা 8 মাসের মাথায় আরেকটা ভোট তারা করতে চায় না। এটা মোটামুটি স্পষ্ট যে তারা আবার একটা এই মুহূর্তে নির্বাচন চায় না। আর তাছাড়া নির্বাচনে তারা এই মুহূর্তে জনসাধারণের সামনে কি নিয়ে যাবে? এখন ভোট চাওয়ার জন্য কিছু কিন্তু নাই তাদের সামনে। সেই ক্ষেত্রে ধরুন 2016 সালের গণভোটের আগে থেকেই ব্রিটেনের রাজনীতি কিন্তু বিভক্ত, এই ব্রেক্সিট নিয়ে বিভক্ত। এমনকি যেটি জানা যায় যে প্রধানমন্ত্রী মে নিজেও এক ধরনের বিরুদ্ধেই ছিলেন এই বিচ্ছেদের। 3 বছর পরে কিন্তু সেই মতভেদ কাটেনি, বরং কিছু জায়গায় তো প্রকট হয়েছে, সেটা আমরা দেখতেই পেলাম। এই অবস্থায় ব্রিটেনের রাজনীতির ভবিষ্যৎ কি একটা ঝুলন্ত অবস্থায় তো নিশ্চয়ই বেশি দিন চলতে পারবে না। ব্রেক্সিটের ভবিষ্যৎই বাকি। ব্রিটেনের কথা যদি ধরেন, তাহলে ব্রিটেন একটা অত্যন্ত পুরনো গণতন্ত্র, তারা শক্তিশালী গণতন্ত্র। তারা একটা পথ তাদের জন্য বের করে নেবে, যতই অস্থিরতা থাকুক না। তবে অস্থিরতা তো অবশ্যই রাজনৈতিক অর্থনৈতিক দুই দিক থেকেই ক্ষতিকর। সেটার কিছু ছাপ অলরেডি পড়া শুরু করেছে, আমরা দেখেছি সেটা। পাউন্ডের দাম কমে যাচ্ছে, অনেকেই ব্রিটেন থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে, ইনভেস্টমেন্ট যাদের ছিল তারা সেগুলো নিয়ে, ইত্যাদি ইত্যাদি। ব্রেক্সিটের কথা যদি বলেন, ব্রেক্সিট এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ইস্যুটা, যে এটা ব্রিটেন উগরাতেও পারবে না, গিলতেও পারতেছে না, এরকম অবস্থা। কারণ যদি তারা এখন আবার ফিরে আসে যে না বাবা আমরা বেরোবো না, তাহলে তাদের যদি আমাদের প্রতিবেদনে খেয়াল করে থাকেন, দেখবেন যে একটা পত্রিকার শিরোনাম দেখা ছিল ব্রেক্সটিংক্ট, মানে ব্রেক্সিটের এক ধরনের এক্সটিংশন বোঝানো হচ্ছিল। না, ধরুন এখন যদি ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে তারা ইউরোপ থেকে বেরিয়ে যাবে না, তাহলে তাদের যে স্ট্যান্ডিং এই ইউতে যেটা ছিল সেটা ডেফিনেটলি অনেক দুর্বল হয়ে আসবে। এবং তারা যে একটা অবস্থান নিয়ে, একটা শক্তি অবস্থান নিয়ে কথা বলতো, সেটাও তাদের কথাকে অনেক কম গুরুত্ব দেওয়া হবে। অন দি আদার হ্যান্ড, তারা যদি বেরিয়েও আসে, তাইলেও কিন্তু এই যে তাদের একটা ডিভাইডেড নেশন নিয়ে, জাতি তো প্রায় সমান সমান ডিভাইডেড হয়ে গেছে এটার উপরে, সামান্য দিক অথবা সামান্য দিক, এটা নিয়ে বেরিয়ে এসে তারা যে খুব সুবিধা করতে পারবে তারা, কিন্তু আমার বিশ্বাস যে তারা হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে পৌঁছবে, সমঝোতায় পৌঁছতে পারবে, একটা অ্যারেঞ্জমেন্টে পৌঁছবে যাতে করে তারা বেরিয়ে আসতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু এই যে বিচ্ছেদ, এটা কিন্তু 1947 সনের ভারত পাকিস্তান বিচ্ছেদের মতো না জিনিসটা। ইউরোপ চাইবে না যে ব্রিটেন তাদের অ্যাডভার্সারিতে পরিণত হবে, সেটা না। কিন্তু তারা কিন্তু তারপরেও চাইবে যে, কারণ ব্রিটেন ইউরোপের একটা বড় পার্টনার। যখন তারা ইইসি ছিল, তখন ইইসিতে ছিল না যখন, তখনও কিন্তু তারা বড় পার্টনার ছিল। কাজে সেই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে। কাজে ব্রিটেনের ক্ষতি করে ইউরোপের কোনো লাভ নেই। কাজে ইউরোপও চাইবে যে যদি বেরিয়ে যায়ও, তবু যেন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে বেরিয়ে যাক যাতে করে ব্রিটেন খুব ক্ষতিগ্রস্ত না হয়। আসলে ন্যূনতম অন্তত সমঝোতা রাখতে পারে এবং সমঝোতা ছাড়াও ব্রিটেনের জন্য বড় ক্ষতি না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ দেখবে। আচ্ছা, সেটি এই বোঝাপড়ার মধ্য দিয়ে এবং এই বোঝাপড়াকে নিশ্চিত করতে গিয়ে কি দাঁড়ায়, সেটি নিশ্চিত করবে ব্রেক্সিটের ভবিষ্যৎ। আমরা আগের অংশে, বিরতিতে যাওয়ার আগের অংশে কথা বলছিলাম বিকল্প কি হতে পারে। 3 কার্যদিবসের মধ্যে প্ল্যান বি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট করে বললে ছাড় দেওয়ার মতো কোনো ক্ষেত্র আপনি দেখেন কিনা যেই জায়গায় থেরেসা মে সরে আসতে পারেন? থেরেসা মের সরে আসা কিন্তু একমাত্র ইস্যু না, এখানে কিন্তু ইউরোপকেও সরে আসতে হবে। কারণ থেরেসা মে অনেক কিছু থেকে সরে আসতে চাইতে পারেন, কিন্তু সেটা যদি ইউরোপের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো উনি সেটা গ্রহণ করতে পারবেন না। দুই পক্ষের ক্ষেত্রে, অর্থাৎ থেরেসা মে এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য ক্ষেত্র কোন? এখন এই আয়ারল্যান্ডের বর্ডারটা বেশ জটিল বিষয়। কারণ নর্দার্ন আয়ারল্যান্ড থেকে ইভেন একজন বিদেশি আমি যদি যাই আইরিশ রিপাবলিকে, ভিসা নিয়ে গেছি, আলাদা ভিসা কিন্তু ওটার জন্য। ব্রিটেনের ভিসায় কাজ হয় না, ইউরোপের ভিসা ওতেও কাজ হয় না, কারণ সেঙ্গেনের অংশ না সেটা। অথচ সেটা সেই পাসপোর্ট ভিসা দেখার কোনো ব্যবস্থা নেই কোথাও। কখন উত্তর আয়ারল্যান্ড শেষ হলো এবং কখন আইরিশ রিপাবলিক শুরু হলো আপনি টের পাবেন না। ট্রেন যখন যাচ্ছে, কোনো সফট বর্ডার মানে কি কাগজে আঁকা আছে, আর কোথাও কিছু নেই। কারণ ট্রেনটা চলে যাচ্ছে এই বেলফাস্ট থেকে ডাবলিন, আপনি বুঝতে পারছেন না কখন আপনি ঢুকছেন। তার মানে কি দাঁড়ালো? অর্থাৎ সত্যিকার অর্থে বর্ডার নেই। এবং এই অবস্থাটাকে কিন্তু আয়ারল্যান্ড পরিবর্তন চায় না।
তারা চায় যে এটা, কারণ তাদের তো যে তারা অনেক যুদ্ধ করে তারা তো এক ধরনের একটা এগ্রিমেন্টে এসেছে, স্বজনরা রয়েছে, আত্মীয়স্বজন রয়েছে, প্লাস তাদের ঐতিহ্য, তারা তো আইরিশ তো সবাই, ধর্মীয় বিভেদের কারণে বিচ্ছিন্নতাটা হয়েছে, কিন্তু আইরিশ সবাই। কাজে এটাকে কিছু করা কিন্তু খুবই কঠিন হবে। অথচ এই বর্ডারে তো তারা নর্দার্ন আয়ারল্যান্ড রাজি হবে বলে মনে হয় না। নর্দার্ন আয়ারল্যান্ড রাজি না হলে কিন্তু উনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ ওনার মেজরিটি নির্ভর করছে নর্দার্ন আয়ারল্যান্ডের সদস্যদের উপরে। এই অবস্থায় জিনিসটা যথেষ্ট জটিল। একটা হতে পারে যে হয়তো, কিন্তু এক্ষেত্রে ইউরোপের পক্ষেও এটা বাদ দিয়ে করা খুবই কঠিন, কারণ তা না হলে একই যদি আয়ারল্যান্ড থেকে ঢুকে যায়, তার মানে ইউরোপ থেকে ঢুকে গেল মালপত্র এবং আদান প্রদান চলতে থাকলো, তার মানে সত্যিকার অর্থে যে ব্রেক্সিট কার্যকর হলো না ইকোনমিক্যালি। হ্যাঁ, এখন ইকোনমিক্যালি কার্যকর না হলে তো পলিটিক্যালি তারা রাজি হবে না ছাড় দিতে। রাজি হওয়া, এক্ষেত্রে ছাড় দিতে রাজি হওয়া আমি কোনো সুযোগ দেখি না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে একটাই হতে পারে হয়তো কম্পেনসেশন প্রসঙ্গে, সেটা যদি তারা মেয়েকে সহায়তা করার জন্য যদি করতে চায়, একেবারেই কল্পনা এটা যে মেয়ে যাতে এটা বিক্রি করতে পারে তার এই জনসাধারণের কাছে বা এমপিদের কাছে, কাজেই কম্পেনসেশন তারা যদি কমিয়েও দেয়, কিন্তু তাতে করেই হবে কিনা এটা কিন্তু অনিশ্চিত। আমরা একটা প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে কিন্তু যাচ্ছি, এবং এটা কিন্তু শুধু যে ব্রিটেনকে এফেক্ট করবে তা না, এটা সমস্ত পৃথিবীকেই এফেক্ট করবে, আমেরিকাকে এফেক্ট করবে, ইউরোপকে এফেক্ট করবে, বাই এক্সটেনশন আমাদের মতো দেশগুলোকে। সবার সঙ্গে তো তার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সাজাতে হবে। নতুন করে সাজাতে হবে, নতুন করে সাজাতেও আপত্তি নেই, কিন্তু যদি একটা হার্ড এক্সিট হয় কোনো চুক্তি কোনো কিছু ছাড়া, তাহলে তো লেবার পার্টি পর্যন্ত কোঅপারেট করতে রাজি না, কোনো আলোচনা করতে রাজি না। তাহলে বিকল্প থাকছে কি আরেকটি গণভোট অথবা চুক্তিবিহীন ব্রেক্সিট, যেটি আপনি বলছেন হার্ড এক্সিট? চুক্তিবিহীন ব্রেক্সিট অবশ্যই একটা অপশন। এটা ভালো হোক মন্দ হোক, সম্ভাবনা কতটুকু আছে না আছে সেটা হলো পরের বিষয়, বাট ইটস এন অপশন। এটা হতে পারে যদি সেটা ভবিতব্য, যদি এক্সটেনশন না হয় সময়, তাহলে এটা তো প্রায় অবধারিত। কারণ যেটা আপনাদের আলোচনাতে বলছিলেন যে এই 70 দিনের মধ্যে নতুন করে সবকিছু ঢেলে সাজিয়ে আলোচনা করে চুক্তি করে সেটা বাস্তবসম্মত না একেবারে। আমরা একটা প্রচন্ড আনচার্টেড ওয়াটার্সে সবাই যাচ্ছি, ব্রিটেন বেশি, ইউরোপ তার থেকে একটু কম, বাকি বিশ্ব কিন্তু ওই আনচার্টেড ওয়াটারে যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে আরেকটা গণভোট সম্ভব। আরেকটা গণভোট হলে ব্রেক্সিট বাতিল হওয়ার সম্ভাবনা তো যথেষ্ট বেশি বলে আমার মনে হয়, কারণ আগে যে সুইং ভোটাররা ছিলেন তারা তো নিশ্চয়ই আবার এইদিকে সরে আসবে। যারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে অনেকেই সেন্টিমেন্টাল কারণে ভোট দিয়েছে, কারণ ইউরোপ এবং ইংল্যান্ড দুটো এন্টিটি ছিল দীর্ঘদিন। এমনকি ইউরোপিয়ানরা দগল তো মনেই করতেন না যে ওরা ইউরোপিয়ান, ওরা ব্রিটিশ, আইল্যান্ডার্স, এরকম একটা ধারণা ছিল। এখন তাদের যে একটা আলাদা অস্তিত্ব ছিল, সেটার সেন্টিমেন্টালিটির কারণেই আমার মনে হয় অনেকে ভোট দিয়েছে, অনেকে হয়তো জেনুইন বিশ্বাস করে ভোট দিয়েছে। এখন তারা তখন এত হিসাব করেনি যে এটাতে করে এই সমস্যা হবে আমাদের, আমরা এই অসুবিধায় পড়বো। আমার টরিদের জাতীয়তাবাদী মাধ্যমে দেখা যাবে যে আমার ওই রেশন কেনার জন্য পয়সা কমে যাচ্ছে, এটা তো তারা তখন হিসাব করেনি হয়তো অনেকেই। এখন হিসাবগুলো যখন আসছে, এটা সম্ভব যে আবার যদি ভোট হয় তাইলে হয়তো, যেহেতু মার্জিন খুব বড় তো ছিল না, হয়তো ব্রেক্সিটের পক্ষেও যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যথেষ্ট একটা দুর্বল অবস্থান নিয়ে কিন্তু ব্রিটেনকে আবার ইউরোপে ফিরতে হবে। আচ্ছা, অর্থাৎ যাই হোক ঘটনা ব্রিটেনের জন্য বেশ একটি শঙ্কার সময় অপেক্ষা করছে, এবং বাই এক্সটেনশন আমাদের সবার জন্য ছোট ছোট শঙ্কার কারণ আছে বলে মনে করছেন। অনেক ধন্যবাদ জানাবেন তৌহিদ হোসেন সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আন্তর্জাতিক অঙ্গনের খবর আর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।